ভুয়ো ইমামদের ভাতা বন্ধের প্রতিক্রিয়া শুরু হতেই ওয়াকফ বোর্ডের সিওর উপর হামলা ভাঙচুর। 5ই ডিসেম্বর সোমবার রাজ্য ওয়াকফ বোর্ডের কয়েক দফা দাবির সপক্ষে ডেপুটেশন কর্মসূচি ছিল অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের। তা ঘিরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সূত্রের খবর, ওয়াকফ বোর্ডের ভুয়ো ইমামদের ভাতা বন্ধ করতে অনলাইন চালু হয়েছে। শুধু তাই নয়, জেলা ইমাম পদ বাতিলের পথেও হাঁটতে পারে ওয়াকফ বোর্ড। তা করতে দিতে চান না ইমামদের একাংশ। একটি অংশ সোমবার বোর্ডে হামলা চালায়। এ নিয়ে ওয়াকফ বোর্ডের তরফে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। বোর্ডের সিও নিজেই বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, এদিন ইমাম মুয়াজ্জিমদের ভাতার পরিমাণ বাড়ানো, মেধাবী পড়ুয়াদের জন্য বন্ধ হয়ে যাওয়া স্কলারশিপ চালু, অনলাইন পদ্ধতি না করা, ইমাম মুয়াজ্জিমদের পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিতে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাস্টিস আব্দুল গনির কাছে ডেপুটেশন দিতে যান অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের নেতৃত্ব। তার আগে স্টেটসম্যানস হাউসের সামনে বিক্ষোভ সমাবেশও করে ওই সংগঠন। অভিযোগ, সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী বেশ কিছু মানুষ ধীরে ধীরে ওয়াকফ বোর্ডের দোতলায় থাকা প্রেয়ার হলে জমা হতে থাকেন। এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে ওয়াকফ বোর্ডের অফিসে আসেন চেয়ারম্যান জাস্টিস আব্দুল গনি। এরপরে ডেপুটেশন দিতে আসা কিছু ব্যক্তি ওয়াকফ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিওর সঙ্গে দেখা করতে চাইলে তিনি কয়েকজনকে ডাকেন। সিও আহসান আলীর অভিযোগ, কয়েকজনকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে জোর করে 20 থেকে 22 জন তার ঘরে প্রবেশ করে। কয়েক মিনিটের মধ্যেই ভাঙচুর শুরু করেন। ডেপুটেশন দিতে আসা ইমাম মুয়াজ্জিমদের এক অংশ, তার একজন কর্মী মোহাম্মদ ইসমাইল আহত হয়েছেন। সিও আহসান আলী নিজেও হেনস্থার শিকার হয়েছেন বলে জানান। তিনি জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চেনেন। তিনি আরও বলেন, আমরা ইমাম মুয়াজ্জিম সহ সবসময় সবার সঙ্গে সহযোগিতা করে থাকি। ডেপুটেশন গ্রহণ করতে রাজি ছিলাম, তারপরেও হামলা চালানো হয়েছে। এ প্রেক্ষিতে ইমাম সংগঠনের বক্তব্য, তারা ডেপুটেশন দিতে এসেছিলেন, কিছু মানুষ হামলা চালিয়েছে। হামলাকারীদের সঙ্গে সংগঠনের সম্পর্ক নেই বলে দাবি করে সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বলেন, যারা হামলা চালিয়েছে তাদের আমরা চিনি না। আমাদের ডেপুটেশন কর্মসূচির সুযোগ নিয়ে কিছু মানুষ এটা করেছে। ইমাম মুয়াজ্জিম সমাজের সম্মানীয় অংশ, তবুও অপ্রত্যাশিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। অন্য এক প্রশ্নের জবাবে ইমাম সংগঠনের তরফে নিজামুদ্দিন বলেন, আজ ভাঙচুরের ঘটনার জন্য শেষ পর্যন্ত ডেপুটেশন দেওয়া হয়নি। আমরা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে দাবিপত্র পেশ করব। এদিকে ওয়াকফ বোর্ডের কর্মীরা বোর্ড চেয়ারম্যানকে ঘিরে নিরাপত্তার দাবি জানাতে থাকেন। দুপুরবেলা সিওর ঘরে হামলার পর থেকেই ওয়াকফ বোর্ডের সদর দরজায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনভর নিয়ন্ত্রিত ছিল সাধারণের যাতায়াত। ইমাম মুয়াজ্জিম সংগঠনের নেতাদের এক অংশ দাবি করেছে, বর্তমান সিও ভালো ব্যবহার করছেন না। তার কাজকর্ম ইমাম মুয়াজ্জিমদের অপমানের শামিল। দাবি দেওয়া নিয়ে বারবার সময় চেয়ে বা চিঠি দিয়েও কাজ হচ্ছে না বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাস্টিস আব্দুল গনি বলেন, ঘটনার সময় আমি ছিলাম না, অন্যান্য দিনের থেকে একটু দেরিতে অফিসে এসেছি। সব শুনলাম, আমরা প্রশাসনকে সবটা জানাচ্ছি। সূত্রের খবর, বোর্ডের বর্তমান সিও দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে তদন্ত শুরু করতেই কর্মীদের এক অংশ তার বিরুদ্ধে চলে যায়। কয়েকদিন আগে ইমামদের একটি অংশ সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে ওয়াকফ বোর্ডের ডেপুটেশন দিয়েছিল। তারা অভিযোগ করেন, কিছু মানুষ মিথ্যা নথি নিয়ে ইমাম ভাতা নিচ্ছেন, তা বাতিল করতে হবে। অনলাইনে সব তথ্য দিতে হবে বলেও দাবি উঠেছে। জানা গিয়েছে, স্বচ্ছতা আনতে অনলাইনের পথেই যেতে চান সিও, আর তা করতে দিতে চায় না অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। কংগ্রেস নেতা শামীম আক্তার এদিকে অনলাইন পদ্ধতি করার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা শামীম আক্তার। তিনি বলেন, সব সম্পত্তির নথি বা তথ্য অনলাইনে থাকা দরকার। ইমামদের ভাতা বাড়াতে হবে বলেও তিনি দাবি করেন। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা আগামী 7ই ডিসেম্বর ওয়াকফ বোর্ড অভিযান করবে। থাকতে পারে সংগঠনের নেতা শামীম আক্তার, আইনজীবী আশফাক আহমেদ ও অন্যান্যরা। বহরমপুর থেকে নিজস্ব সংবাদদাতা কিউটিভি সমাচার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটি। আমার ডান দিকে আছেন রাজ্য সম্পাদক
মুর্শিদাবাদ জেলা ইমাম প্রতিনিধি মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, আমার বাম দিকে আছেন অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন সভাপতি, সাউথ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইমাম মাওলানা জিয়াউল হক সাহেব। আমরা একটা বার্তা দেওয়ার জন্য, শুধু ইমাম মুয়াজ্জিন নয়, গোটা বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য আমরা আজকের এই প্রেস মিট করছি। আপনারা জানেন, গত 5ই ডিসেম্বর সোমবার গণতান্ত্রিক পদ্ধতিতে রুলস অ্যান্ড প্রসিডিওর মেনে কলকাতা বোর্ড অফ ওয়াকফে একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল। আমরা পারমিশন করে নিয়ে করছিলাম, তো সেই ডেপুটেশনকে কেন্দ্র করে নানান ধরনের মন্তব্য করছেন এবং এর জন্য আমাদের গোটা বাংলার ইমাম মুয়াজ্জিন সাহেবরা আগামী দিনে কি কর্মসূচি পালন করবেন, আমাদের রাজ্য কমিটির কাছে অহরহ ফোন আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে আমাদের বার্তা দেওয়ার জন্য। আমরা জানি যে আমরা আন্দোলনকে কতটা ত্বরান্বিত করতে হয় আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। সেদিন আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদের ডেপুটেশন নেওয়া হয়নি। আমরা আগামী দিনে সেই ডেপুটেশনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর আদায়ের লক্ষ্যে এক চুল পরিমাণ পিছপা হচ্ছি না। অনেকেই হয়তো জানেন না যে ইমামদের নামে এফআইআর করা হয়েছে, ইমামদের নামে এফআইআর করা হয়েছে, বিভিন্ন ধারায় কেস দেওয়া হয়েছে। ফলে আইনের ওয়েতে চলবে। যদি কোর্টে গিয়ে আমাদের কোয়াশিনে যেতে হয়, আমরা কোর্টে গিয়ে কোয়াশিনে যাব, কিন্তু আমাদের মূল যে দাবি, আমাদের দাবি থেকে কিন্তু আমরা আমরা পিছুপা হটব না। আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনের দিকে এগিয়ে যাব। এই বিষয় নিয়ে রাজ্যের উচ্চ পদস্থ ব্যক্তিগণ আমাদের সাথে আলোচনা করেন। বিশেষত উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার বিধায়ক, বর্তমান বোর্ড অব ওয়াকফের একজন অ্যাক্টিভ সদস্য এবং মাইনরিটি সেলের চেয়ারম্যান হাজী শেখ নুরুল ইসলাম সাহেব, তিনি আমাদের কথা দিয়েছেন যে আগামী 12 তারিখ আমাদেরকে নিয়ে বসবেন ওয়াকফ বোর্ডে। সেই 12 তারিখের মধ্যে যদি আমাদের দাবিগুলো ঠিকমতো আদায় না হয়, এবং উনি কথা দিয়েছেন যে তোমরা ভরসা রাখো, আমরা একটা সলিউশন বার করে দেব। তো আমরা সেই সলিউশনের দিকে, আমরা সেই সমাজতার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আগামী 12 তারিখ পর্যন্ত, কেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্লক ইমামরা এবং গ্রাম স্তরের ইমামরা, সাধারণ মানুষরা বলছেন আমরা কি আমাদের ওয়েতে ডেপুটেশন দেব, বিডিও অফিসে ডেপুটেশন দেব, ডিএম অফিসে ডেপুটেশন দেব, এসডিও অফিসে, থানায় আমরা প্রয়োজনের তাগিদে এফআইআর করব। যেহেতু বর্তমান সিও চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি আমাদের কাজ হয়নি দীর্ঘদিন ধরে, আমরা তাও সহ্য করেছি। চেঞ্জ রিপ্লেসমেন্ট হচ্ছে না, বন্ধ, সেটাও সহ্য করছি। বর্তমান এই 2022 বর্ষে ইমাম মুয়াজ্জিন, গরিব ইমাম মুয়াজ্জিন ছেলে মেয়েরা টাকা পেত, স্কলারশিপ পেত, সেটাও বন্ধ করে দিয়েছে, তাও আমরা সহ্য করছি। কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন প্রফেট জগৎগুরু বিশ্ব নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলেছেন, দাড়ি টুপি নিয়ে এবং পাঞ্জাবি নিয়ে কথা বলেছেন, তাই আমরা কিন্তু তাঁকে ছেড়ে কথা বলবো না। ইমাম এবং আলেম ওলামা বিদ্বেষী এই সিওকে আমরা অপসারণ চেয়েছিলাম, উনি চোরের পর্যন্ত অপবাদ দিচ্ছে, ইহাতাকে এফআইআর পর্যন্ত করেছে। সেই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু হাজী শেখ নুরুল ইসলাম সাহেব তিনি কথা দিয়েছেন, আগামী 12 তারিখ পর্যন্ত তিনি কি সলিউশন করে দিচ্ছেন আমাদের বোর্ড থেকে, সেটাই আমরা দেখব। যদি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যদি না হয়, তা আগামী দিন আমরা মেসেজ করব। আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলনকে ডোর টু ডোর, গ্রাম স্তর পর্যন্ত এবং জেলা স্তর পর্যন্ত রাজ্যে কিভাবে ত্বরান্বিত করতে হয়, রাজ্যে কিভাবে এই আন্দোলনকে দাবি আদায়ের লক্ষ্যে যা যা করণীয় দরকার, আমরা আলেম ওলামারা, আমরা নবীর ওয়ারিস, নবীর সুন্নতকে অপমান করেছে, শুধু আলেম ওলামা না, সাধারণ মানুষ পর্যন্ত মেনে নেবে না। তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে কিন্তু কলকাতা রাজপথে নামতে বাধ্য হব। কিন্তু আপনাদের কাছে আমরা করজোর নিবেদন করছি, অনুরোধ করছি, ইমাম মুয়াজ্জিন সাহেব, সাধারণ মানুষ এবং মসজিদ কমিটি, আগামী 12 তারিখ পর্যন্ত, আগামী 12 তারিখ, 12ই ডিসেম্বর পর্যন্ত আপনারা চুপচাপ থাকুন এবং দেখতে থাকুন, নীরবতা পালন করুন। কখনো সরকার বিরুদ্ধে আমরা আন্দোলন করিনি, আমরা ওয়াকফ বিডির বিরুদ্ধে আন্দোলন করিনি। আমাদের আন্দোলন হলো সিওর বিরোধী। চিফ এক্সিকিউটিভ অফিসার আসার পর থেকে নিয়ে একের পর এক আমাদের প্রতি উনি প্রবঞ্চক করছেন, আমাদের প্রতি দুর্ব্যবহার করছেন, আলেম ওলামা এবং ইমামদের তুচ্ছ করছেন। এই সিওর কি দাম আছে যদি ওয়াকফ বোর্ড না থাকতো? এই সিওর কি দাম আছে যদি ইমাম মুয়াজ্জিন সাহেব, সাধারণ মানুষ ওয়াকফ বোর্ডে না যেত? ওয়াকফ বোর্ডের সাধারণ মানুষ ইমাম মুয়াজ্জিন আছে বলে তো সিও, না তো সিওর কি দাম থাকতো? তাহলে সিও যখন হয়েছে তাকে তো কাজ করতেই হবে। আর যদি কাজ না করতে পারেন, তিনি বলে দিন, আমরা কিন্তু আমাদের ওয়েতে চলবো। 5ই ডিসেম্বর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয়, যে এফআইআর করা হলো ছোট্ট ঘটনাকে ওয়াকফ বোর্ডের যে সিও চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি বড় করে সাজিয়ে তিলকে তাল করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে এফআইআর করেছে, ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে এফআইআর করেছে। আজও পর্যন্ত আমরা কি কখনো ওয়াকফ বোর্ডে এসে আন্দোলন করেছি? বিগত দিনে আমাদের রেকর্ডস খুলুন, 2012 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন, কোনো ইমাম মুয়াজ্জিন সাহেব এরকম করেননি। কিন্তু বর্তমান সিওর আমলে এটা হলো কেন? সিওকে কিন্তু জবাবদিহি করতে হবে। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলছি যে ওনার গায়ে কিন্তু কেউ হাত দেয়নি। সিসিটিভি ফুটেজ যেই দেখতে পান, এবং ওখানে যারা ছিল না তাদের নামেও কিন্তু কেস দেওয়া হয়েছে, যারা ওখানে ছিল না, উপস্থিত ছিল না, তাদের ওখানেও কিন্তু কেস দেওয়া হয়েছে। আর যেটা যতটুকু হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা আলেম ওলামা কখনো ভাঙচুরের পক্ষে নয়,
আমরা ভাঙচুরের বিরুদ্ধে, যেটাই হয় আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, তার নিন্দা জানাই। কিন্তু উনি কিন্তু এইটা ক্ষোভটা বেশি করে প্রকাশ করে এটা ইউটিলাইজ করেছেন, আরও উত্তপ্ত করিয়ে নিয়েছেন। ইমাম মুয়াজ্জিন সাহেবরা যখন গিয়ে জিজ্ঞাসা করছেন আমাদের এই কাজগুলো হলো না কেন, আমাদের এই কাজগুলো এতদিন ধরে পেন্ডিং কেন, আমাদের নবীজির নামে এরকম আপনি কটূক্তি সুন্নতের বিরুদ্ধে কথা বলেছেন কেন, তখন উনি গ্রেপ্তার বলেছে, এক্ষুনি এদেরকে অ্যারেস্ট করা হবে। যখন বলেছে অ্যারেস্ট করা হবে, তখন ইমাম সাহেবদের উত্তপ্ত করে দেওয়ার পরে একটা ঘটনা ঘটে গিয়েছে, তাও কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গোটা ইমাম মুয়াজ্জিন সাহেবরা, অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সাগর থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত আমাদের সদস্য আছে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন। আলেম ওলামারা আছেন, ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয় এসেছিলেন, আমাদের এই মঞ্চে পরমানন্দ মহারাজজি মহাশয় ছিলেন, আমাদের পূর্বরা পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী ছিলেন, গোটা রাজ্যের ইমাম মুয়াজ্জিন খ্রিস্টান ধর্ম থেকে আমাদের সঞ্জীব সাহেব ছিলেন এবং সঞ্জীব ফাদার ছিলেন। আমরা সকলে সেদিন ছিলাম। গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা সময় নিয়ে, ডেট নিয়ে, পুলিশ কিন্তু অত্যন্ত সহযোগিতা করেছে। আমরা পুলিশদেরকে স্যালুট জানাই, আমরা পুলিশদেরকে মোবারকবাদ জানাই, অত্যন্ত সহযোগিতা করেছে। আমাদের লোকাল যে সমস্ত থানা ছিল তাদেরকে মোবারকবাদ জানিয়ে আরও একবার আমাদের এই সিও সাহেব যেভাবে মানে আমাদেরকে এইভাবে আরও আমাদেরকে যে এই কেসগুলো সাজিয়ে উনি আমাদের কেস দিয়েছে, আলেমল আমাদের জেলে ভরার একটা উদ্দেশ্য, অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো এই যে প্রপার্টিটা, এই যে ওয়াকাফ প্রপার্টিটাকে উনি ডিভাইডেশন করতে চাইছে, আমাদের মুসলিম ঐক্যকে ডিভাইডেশন করতে চাইছে, সিন্ডিকেট বানাতে চাইছেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছি। চাওয়া না চাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার সমাজ কি চাইছে, আমার দেশবাসী তারা কি চাইছে। ওয়াকাফ প্রপার্টিটা হচ্ছে আল্লাহর প্রপার্টি এবং সেটা মুসলিম জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক কল্যাণের জন্য ব্যবহার হবে, এইটাই আমরা জানি এবং এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এই ওয়াকাফ বোর্ডে আমরা জানি যে পশ্চিমবাংলায় এত সম্পত্তি আছে, বেশিরভাগ সম্পত্তি সেগুলো কোনো হদিস নেই। আজকে কলকাতার থেকে আমরা দেখেছি বালিগঞ্জ সার্কুলার রোডের বিশাল সম্পত্তি, বিশাল বিশাল বড় বড় বিল্ডিং, সব ওয়াকাফ সম্পত্তির উপরে। তো এইগুলো যারা নিয়েছেন তারা কিভাবে পেয়েছেন আমরা জানি না, তাতে কি ইনকাম হচ্ছে আমরা বলতে পারবো না। এবং সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে ছিটিয়ে এর একটা বিশাল প্রপার্টি আছে এবং সোর্স অফ ইনকাম আছে। ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে পশ্চিম বাংলায়, সেই সম্পত্তির যে ইনকাম সেটা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা ব্যবহার হয়, তাহলে পরে দেখা যাবে যে পশ্চিমবাংলায় যে পরিমাণ মুসলিম আছেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ে কিন্তু আর সরকারের টাকা নেওয়ার প্রয়োজনই নেই। কিন্তু আজকে দেখুন আপনি চেন্নাইয়ের মতন জায়গায়, ছোট জায়গা, সেখানে অল্প, সেখানে ওয়াকফ প্রপার্টি আছে, সেখানে কিন্তু তারা একটা মানে জাতীয় মানের ইউনিভার্সিটি চালু করবে, সেই টাকা দিয়ে করছে, জাতীয় মানের হাসপাতাল চালাচ্ছে। ওয়ারাজ পশ্চিমবাংলায় কিন্তু কোনো কিছু নেই। কেন নেই? তাহলে এতগুলো টাকা, এতগুলো সম্পত্তির কোনো রোজগার নেই, কি হচ্ছে? এখানে আমরা যেটা দেখি যে অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ডের কোনো রকম দৃশ্যত আমাদের কাজ বুঝতে পারি না, আসে না। তবে ওই মাঝখানে যেটা আমরা দেখেছি, ইমাম মুয়াজ্জিন তাদেরকে সামান্য কিছু ভাতা দেওয়া, সামান্য কিছু কাজকর্ম করা হয়, এর বাইরে কিন্তু আর ওয়াকফ বোর্ড মুসলিম উন্নয়নের জন্য, সংখ্যালঘু উন্নয়নের জন্য তার ফান্ড থেকে যে বিশাল একটা কিছু করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, কোনো হাসপাতাল করেছেন, এরকম কোনো বা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, এরকম আমাদের কাছে উল্লেখযোগ্যভাবে কোনো জানা নেই। জেলায় জেলায় ওয়াকফ বোর্ডের শাখা অফিস করার একটা দাবি উঠছে, এই বিষয়টা কতটা দাবি? কিন্তু কথা হচ্ছে মূল জায়গায় সেখানে যদি
আপনার করাপশান থাকে, সেই জায়গাটা যদি সচল না থাকে, সেই জায়গাটা আজকে আমাদের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আছেন জাস্টিস আব্দুল গনি সাহেব, তো তিনি কি করবেন? তার তো এক করার পক্ষে সম্ভব না। হোল মেশিনারি যদি তার অচল হয়, ঘুম ধরা হয়, তাহলে তিনি কিভাবে চালাবেন? সেই মেশিনটাকে তাকে তো আগে সচল করতে হবে, তবেই তো জেলায় জেলায় ওয়াকফ অফিস করলে পরে সঠিকভাবে জিনিসগুলো পাওয়া যাবে। তা নাহলে কিছু কর্মসংস্থান হবে, জেলায় জেলায় অফিস বসবে, সেখানে কিছু কর্মচারী থাকবে, কিছু অফিসার থাকবে, তাদের কর্মসংস্থান হবে, এছাড়া প্র্যাকটিক্যালি কোনো কাজ হবে না। আসল মূল বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্য সঠিক হওয়া দরকার, এবং সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্যে প্রকৃত উপায়কে অবলম্বন করা দরকার। আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা অগ্রণী ভূমিকা নেওয়ার আছে, এই ধরুন ইমাম বলুন, মুয়াজ্জিম বলুন, আলেম বলুন, তাদের ভূমিকা যথাযথ হওয়া উচিত। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবরা কিছু সামান্য ভাতা পেয়ে গিয়ে তারা রাজনৈতিক পতাকা হাতে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলে। কেন হবে? তারা কেন রাজনৈতিক দলের পতাকা নিয়ে তাদের সংগঠন করবে? আজকে কেন ইমাম মুয়াজ্জিমের মধ্যে এতগুলো সংগঠন থাকবে? একটি সংগঠন থাকবে। তো গনি সাহেব যদি এটাকে ধরবার জন্য সঠিক কিছু কাজ করে থাকেন, বা এই দুর্নীতিকে আটকাবার জন্য অনেকে ভুয়া নাম দিয়ে টাকা ইমাম ভাতা নিচ্ছে, মুয়াজ্জিম ভাতা নিচ্ছে, নানান দুর্নীতিগুলোকে যদি সরানোর জন্যে যদি উনি করে থাকেন কিছু, সেটা অন্যায় কিছু না। অপরদিকে ইমাম মুয়াজ্জিমরা যে টাকা পায়, তাতে মানুষের ওইভাবে একটা সংসার চলে না বা চলতে পারে না। তাদেরটা দাবিটাও সঙ্গত দাবি, কিন্তু মুসলিম সমাজের তো, ইসলামের তো একটা ডিসিপ্লিন আছে। সেই ডিসিপ্লিনটা কে শেখাবে? আলেমরা শেখাবে, মুয়াজ্জিমরা শেখাবে, এবং ইমামরা শেখাবে। তো মুয়াজ্জিম আর ইমামরাই যদি গিয়ে চড়া হয়, অফিস ভাঙচুর করে, তাহলে ইসলাম শিক্ষা, তারা ইসলামের শিক্ষাটা কী করে মানুষকে দেবে? এটা আমরা সমর্থন করি না। তবে তাদের দাবি যথাযথ, এটা অবশ্যই। আর তারা শুধুমাত্র তাদের ভাতা বাড়ানোর জন্য কোনো কথা বলবেন। ওয়াকফ প্রপার্টি যেটা সঠিকভাবে, অনেক ওয়াকফ প্রপার্টি যেগুলো বেহাত হয়ে আছে, সেগুলো উদ্ধার করার দরকার আছে। যে ওয়াকফ প্রপার্টি আছে, তার থেকে যে উদ্ভূত আয় হয়, সেই আয় যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, এদের তো স্কিম দেওয়া উচিত। তো শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিমদের ভাতা বাড়াতে হবে, এটা তো একমাত্র কারণ তাদের থাকতে পারে না। গোটা মুসলিম সমাজের কল্যাণের জন্যে ওয়াকফ প্রপার্টি আল্লাহর প্রপার্টি, আল্লাহর কাজে লাগাতে হবে। তবে আল্লাহর কাজে মানে কি? মানুষের কল্যাণে লাগাতে হবে, তবেই তো হবে। তো সেই বিষয় নিয়ে তারা আন্দোলন করুন। তো গণতান্ত্রিক উপায়, আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায়ে তারা আন্দোলন করুন, আমরা সমর্থন করব। কিন্তু এই যে শুধু তাদের ভাতা নেওয়ার জন্যে গিয়ে একটা মারদাঙ্গা করছেন, এবং তারা বিভিন্ন সংগঠন তৈরি করছেন, বিভিন্ন রাজনৈতিক লেজুড় হয়ে যাচ্ছেন, এটা খুব দুঃখজনক। किलर इंडिया न्यूज में आप सभी का स्वागत है। दर्शकों, इस वक्त की बड़ी खबर आ रही है महानगर कोलकाता से, जहां पर वेस्ट बंगाल वक्फ बोर्ड के इमाम के द्वारा वेस्ट बंगाल वक्फ बोर्ड के किलर इंडिया न्यूज में आप सभी का स्वागत है। दर्शकों, इस वक्त की बड़ी खबर आ रही है महानगर कोलकाता से, जहां पर वेस्ट बंगाल वक्फ बोर्ड के इमाम के द्वारा वेस्ट बंगाल वक्फ बोर्ड के किलर इंडिया न्यूज में आप सभी का स्वागत है। दर्शकों, इस वक्त की बड़ी खबर आ रही है महानगर कोलकाता से, जहां पर वेस्ट बंगाल वक्फ बोर्ड के इमाम के द्वारा वेस्ट बंगाल वक्फ बोर्ड के सीईओ पर हुआ हमला। जी हाँ दोस्तों, बिल्कुल सही सुना आपने। वेस्ट बंगाल वक्फ बोर्ड के सीईओ पर हुआ हमला, और वो भी इमाम के हाथों। ये पूरी घटना सीसीटीवी कैमरे में कैद हो चुकी है, और इमाम का ये कहना है कि वक्फ बोर्ड के सारे कार्य ऑनलाइन नहीं बल्कि ऑफलाइन होने चाहिए, और इसके साथ ही सभी इमाम लोगों ने सीईओ को हटाने के नारे भी लगाए। इस मामले को काफी गंभीरता के साथ देखते हुए सीईओ का बयान ये था कि वो वहां शांतिपूर्वक बैठे हुए थे और डेपुटेशन देने की बात चल रही थी, और इसी बीच इमामों ने मिलकर शोर मचाना और चिल्लाना शुरू कर दिया, जिसके दौरान एक लोग घायल भी हो चुके हैं। बस इतना ही नहीं दोस्तों, सीईओ ने पुलिस में एफआईआर दर्ज कराने की भी बात कही है। तो आइए दोस्तों, चलकर देखते हैं क्या है पूरा मामला। फ्राइडे को चेयरमैन साहब हमको बताएं कि डिस्ट्रिक्ट इमाम रिप्रेजेंटेटिव हैं कुछ हमारे, जो हर डिस्ट्रिक्ट को रिप्रेजेंट करते हैं। इनका एक डेपुटेशन आज के दिन है। तो पहला प्रश्न होता है, भाई कोई रिटर्न परमिशन लिया है या कोई टाइम लिया? ऐसा कुछ उन लोगों ने नहीं लिया। अपने से ही वो लोग अपना एक एडवर्टाइजमेंट कर रहे थे कि हम लोग आज के दिन में डेपुटेशन देंगे। तो जनरली जो भी डेपुटेशन होता है वो हमारे चेयरमैन साहब लेते हैं, और एज यूजुअल मैं ऑफिस आता हूँ। आज 10-15 मिनट लेट में आया, तो मेरे आने से पहले ही हमारा एक यहाँ प्रेयर हॉल है, उसमें कम से कम 100 लोग बैठे हुए थे। तो हमारा स्टाफ बताया कि सर डेपुटेशन वो लोग देंगे, पहले से ही इतने लोग आ गए। तो ठीक है, बैठने दो, अगर प्रेयर हॉल में बैठे तो बैठने दो।
5 मिनट के अंदर ही वो लोग मेरे पियून को धक्का वगैरह दे करके हम अंदर आएंगे, हम मिलना चाह रहे हैं। तो जनरली हमारे यहाँ ऑफिस में आने के बाद विजिटर लोग रहते हैं तो हम एक एक करके बुला लेते हैं। तो वैसे ही मैंने कहा ठीक है, जो लोग अगर आना चाहते हैं तुम बुला लो। तो 2 आदमी को बुलाएं या 4 को बुलाएं, मेरा चैम्बर भी छोटा है, हार्डली 5 आदमी बैठेंगे। अब एक साथ 20-25 आदमी धक्का कर दे के ढूक गए, अंदर आ गए। अंदर आने के बाद बोलेंगे हमारा 6-6 महीना से यहाँ पेंडिंग पड़ा हुआ है। तो सबसे पहले आप लोग एक चीज़ जाननी ज़रूरी है कि यहाँ करते क्या हम लोग हैं। गवर्नमेंट का एक स्कीम है जहाँ पर प्रोटेक्शन ऑफ वक्फ प्रॉपर्टीज़, डेवलपमेंट ऑफ वक्फ प्रॉपर्टीज़ के लिए डिस्ट्रिक्ट इमाम, जो इमाम होते हैं मस्जिद के, उनको एक ऑनरेरियम दिया जाता है। इसका सिलेक्शन थ्रू ब्लॉक होता है। ब्लॉक से होने के बाद थ्रू डोमा हमारे पास आता है। ये 2012 से चल रहा है। ये सारे नाम हमारे यहाँ आने के बाद हमें जो पैसा मिलता है, जो हमें अनुदान मिलता है, उसको हम लोग हर महीने 30 तारीख 1 तारीख के अंदर में 1 से 5 के अंदर जनरली हम लोग ट्रांसफ़र कर देते हैं। हमारा पोस्ट ऑफिस का काम है। अब दूसरा ये है कि यहाँ पर कुछ लोग जो हैं, जो लोग आज आए हुए थे, क्योंकि जब ये घटना घटी उसके बाद जो लोग आज डिपुटेशन देने वाले थे, उन्होंने आकर यहाँ माफ़ी भी मांगी। पुलिस को बोला कि जो हम लोगों ने नहीं किया है, हम लोग पीसफुल अपने ये कर रहे थे। लेकिन ये सारा उन लोगों का ही काम था कि एक तरह से प्रेशर क्रिएट किया जाए ताकि जो लोग इमाम भाता या मुअज्जिन भाता जो डायरेक्टली वीडियो ऑफिस में दिया जाता है, वो नहीं दे के हम लोग डायरेक्ट वक्फ बोर्ड में देंगे और यहाँ देने के बाद आप हमको जब आप विदाउट वेरिफिकेशन को अलाउ कर दीजिए। इससे क्या जाहिर होता है कि कुछ लोग ऐसे भी हो सकते हैं जो इमाम नहीं है, या कुछ लोग ऐसे भी होते हैं जहाँ मस्जिद नहीं है, वहाँ उनको भाता दिया जाए। तो ये कुछ लोग एक एजेंट का काम कर रहे हैं। ये ओपन है, ये सब चेयरमैन साहब भी जानते हैं और सारा ऑफिस जानता है कि ये लोग कुछ इस तरह के लोग हैं जो लोगों को ये करते हैं और अपना उल्लू सीधा करने के लिए यहाँ करके ये दबाव क्रिएट कर रहे हैं। दूसरी चीज़ है कि हमारे आने से पहले हमारे पुराने सीओ साहब ने इसको फिनांस डिपार्टमेंट का अप्रूवल यानी गवर्नमेंट का अप्रूवल से इस पूरे प्रोसेस को ऑनलाइन करने की कोशिश की थी। उस बीच में कोविड हो गया, उसके बाद वो ट्रांसफ़र हो गया, मैं आया, मैंने इस चीज़ को एक्सपेडाइट किया। मैं इसलिए किया ताकि ये पता चले कि भाई हमारे यहाँ फॉल्स कोई नाम नहीं ले। गवर्नमेंट का पैसा आपका है, मेरा पैसा, सबका टैक्स का पैसा है, क्यों इधर उधर जाए। तो इसको हम लोगों ने ऑनलाइन प्रोसेस किया। मेन वजह यही है कि अगर ऑनलाइन प्रोसेस हो जाएगा तो इस तरह के कुछ लोग, देखिए इमाम साहब एक रिस्पेक्टेबल ओहदा है, जो हमारे इमाम साहब, हम लोग सारे इमाम साहब लोगों की इज्जत करते हैं और इमाम साहब हमारे जो भी हैं उनका कोई गलती नहीं है। वो लोग बेचारे गांव के बहुत बैकवर्ड गांव के भी हैं, बहुत से शहर के भी, वो लोग सीधे साधे लोग होते हैं। लेकिन इसमें कुछ इस तरह के लोग, कुछ हमारे डिस्ट्रिक्ट इमाम रिप्रेजेंटेटिव भी है जो इन लोगों का नाजायज़ फ़ायदा उठाते हैं, वहाँ से फॉर्म ले लेते हैं, कहते हैं कि भाई हम डिस्ट्रिक्ट में जाएंगे तो हमको पैसा खर्चा दो। तो इस तरह से एक दुर्नीति चल रहा है। इसी को बंद करने का मेन वजह है। इस वजह से जाहिर है भाई किसी को कोई भी सीओ तो पसंद आएगा नहीं। ये सबको ये है कि अगर हम दुर्नीति बंद कर देंगे तो हम पसंद होंगे नहीं, हम तो अच्छे होंगे नहीं। तो अगर डेपुटेशन देना था तो आज मैंने कार्ड देखा, उसमें लिखा हुआ फॉर रिमूवल ऑफ वक्फ सीओ ऑफ वक्फ बोर्ड। अरे आप डेपुटेशन दे रहे हैं तो आप चेयरमैन को बोलिए, आप गवर्नमेंट को बोलिए। वक्फ बोर्ड में ऐसे ही कोई ऑफिसर नहीं आना चाहता है। ये एक ऐसा जगह है जितने ऑफिसर लोग आए वो सब लोग सोचते हैं कि भाई यहाँ बहुत ज़्यादा प्रेशर है, बहुत ज़्यादा क्रिटिकल जगह है, यहाँ काम करना स्ट्रेस से भरा जगह है, कोई भी नहीं आना। इवन मैं भी नहीं आना चाहता था। हम लोग WBC से है, गवर्नमेंट हमको जहाँ चाहेगी हमको पोस्टिंग कर सकती है। अभी भी अगर कल चाहे कल भेज दे तो मैं खुश रहूँगा। दूसरी डिपार्टमेंट जाकर मैं इससे ज़्यादा आराम से रहूँगा, इससे ज़्यादा काम करूँगा, इससे ज़्यादा मैं वक्त दे पाऊँगा, मैं बल्कि मेरा मेंटल पीस रहेगा। फिर भी वक्फ बोर्ड एक ऐसा है जहाँ कौम का खिदमत किया जा सकता है। तो इस वजह से मैंने इस चैलेंज को लिया है कि जब मुझे गवर्नमेंट ने एक ऑफिसर के तौर पर मुझे यहाँ पोस्टिंग दी है तो मेरा अपना फ़र्ज़ बनता है कि हम भाई वक्फ का मतलब तो ये नहीं हम तो गवर्नमेंट ऑफिसर हैं या गवर्नमेंट का सर्विस दे ही रहे हैं, साथ साथ ही कम्युनिटी का भी एक ये है कि भाई इसमें एक अच्छा रोल है कि भाई चलो भाई कुछ कम्युनिटी के लिए किया जा सकता है। मेन काम तो हमारा वक्फ प्रोटेक्शन है, वक्फ प्रॉपर्टी को बचाना है, मुतवल्ली को बचाना है, मुतवल्ली के लिए काम करना है। ये हमारा एडिशनल काम है, इमाम और मुअज्जिन का भाता देना। तो इसको भी अगर हम लोग ऑनलाइन कर देते हैं तो इससे क्या होगा कि जो ड्रेनेज होने का चांसेस है या हो रहा होगा वो कम हो जाएगा, बंद हो जाएगा, हमारा ही पैसा बचेगा, आप और सबका हमारा टैक्स का पैसा बचेगा। तो ये कुछ लोग ऐसे हैं जो इस चीज़ को हवा देने के लिए, एक प्रेशर क्रिएट करने के लिए अचानक मेरे चैम्बर में जब जैसे ही मैं आया 11 बजे, अब ये लोग अचानक 10-25 आदमी घुस गए और घुसने के बाद बस बिना की, हमारे पास CCTV है, मैं आपको दे दूंगा, तो वो भी आप लोग देखेंगे। तो बस मैं चुप पीसफुली भाई इमाम साहब से मैं क्या बहस करूँ, एक बेचारे इमाम है, मस्जिद के इमाम है, रिस्पेक्टेबल लोग हैं जिनके पीछे हम नमाज पढ़ते हैं, हम उनसे क्या बहस करेंगे। ठीक है आपकी क्या प्रॉब्लम सुनते हैं, बताइए कि आप डिपुटेशन तो देने आए ही हैं आप लोग। तो बस उसके बाद चिल्लाना शुरू, मेरा कंप्यूटर को उठा कर फेंक दिया, मेरा क्लास तोड़ दिया, कागज़ वगैरह कुछ डॉक्यूमेंट्स भी डिस्ट्रॉय कर दिया।